জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছি মোর্শেদ মিয়াজি। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় পলাতক শেখ হাসিনা সহ আসামিদের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। দ্বিতীয় দিন সাক্ষ্য দিয়েছেন জুলাই আন্দোলনে আহত হওয়া আবদুল্লাহ ইমরান ও পারভিন। এদিন শেখ হাসিনা জুলাই মাসে পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে যেয়ে নো রিলিজ নো ট্রিটমেন্ট বলার পর চিকিৎসায় অবহেলা হয় বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন জুলাই আহত আবদুল্লাহ ইমরান। জুলাই আগস্টের গণ আন্দোলনে বিজয়নগর পানির ট্যাঙ্ক এলাকায় ভূমিকা রাখে আহত ইমরান। পুলিশের গুলিতে এক পা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় তিনি বলেন, পঙ্গু হাসপাতাল থেকে অন্য হাসপাতালে নিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ছাড়পত্র দেওয়া হয়নি। কয়েকটি হাসপাতাল ঘুরেও কোনো হাসপাতালে ভর্তি হতে পারেননি বলে সাক্ষ্যতে তুলে ধরেন। দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণে পারভিন নামের একজন নারীও সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। গতকাল শেখ হাসিনার বিরুদ্ধে সূচনা বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় বিচার কাজ। প্রথম দিনের সাক্ষী দেন জুলাই আহত খোকন বর্মন। মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ 6 আগস্ট নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল। ভিকটিমরা তাদের কিভাবে আহত হয়েছে, কারা এর জন্য দায়ী, তারা কাদেরকে দায়ী মনে করেন, কিভাবে ঘটনা ঘটেছে তার পূর্ণ বর্ণনা ট্রাইব্যুনালে দিয়েছেন। আবদুল্লাহ ইমরানের ঘটনা, ওইখান থেকে ওনাকে নিয়ে যাওয়া হয়েছিল, হাসপাতালে ভর্তি ছিলেন, ভালো মতো চিকিৎসা হয় নাই। ওনার সামনে বলা হয়েছে যে নো রিলিজ নো ট্রিটমেন্ট, ওনার পা পচে গেছে কিন্তু চিকিৎসা দেওয়া হয়নি। ওনাকে বলা হয়েছে সকাল 8টায় অপারেশনে নিয়ে যাওয়া হয়নি। আরও বিভিন্ন অনিয়ম, ক্যাবিন দেওয়া হয়নি, দুর্গন্ধে মানুষ থাকতে পারছিল না, সেইখানে তাদেরকে সহায়তা করার মতো লোক ছিল না। এ ধরনের বিস্তারিত বর্ণনা উনি দিয়েছেন। কদমতলী থানার কলেজ শিক্ষার্থী মাহাতি হাসান পান্থ হত্যা মামলায় হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার সকালে তাদের 3 জনকে কারাগার থেকে হাজির করা হয় ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। পরে এই মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। পরে তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়। এর আগে তারা বিভিন্ন থানায় একাধিক হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। জুলাই সনদের খসড়ার সাথে বিএনপি শতভাগ একমত হয়েছেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সেই সাথে জুলাই সনদ বাস্তবায়নে আরও আলোচনা হলেও তাতে বসতে রাজি আছে বিএনপি। এদিকে 5 আগস্ট জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠানে বিএনপি এখনও আমন্ত্রণ পায়নি বলেও জানান বিএনপির নেতা। রাজধানীর গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের এসব কথা জানান সালাউদ্দিন আহমেদ। কিছু শব্দ প্রয়োগ ও বাক্য গঠনের অসামঞ্জস্যতা ছিল, যেগুলো আমরা একটু সংশোধন, ঠিক বলা যাবে না, একটু রিঅ্যারেঞ্জ করে একই বক্তব্যের সাথে আমরা শতভাগ একমত হয়ে সেটা আমাদের প্রস্তাব জাতীয় ঐকমত্য কমিশনের যে প্রেরিত খসড়া তার সাথে শতভাগ একমত হয়ে আমরা আমাদের জবাবটা দিয়েছি। সরকার গঠনের 2 বছরের মধ্যে সম্পন্ন করতে, বাস্তবায়ন নিশ্চিত করতে এবং এইসব সংস্কার টেকসই করতে অঙ্গীকার জ্ঞাপন করছি। এই প্রস্তাব জাতীয় ঐকমত্য কমিশনের আমরা একমত হয়েছি। জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নের প্রতিটি ধাপে আইনি ও সাংবিধানিক সুরক্ষার পূর্ণ নিশ্চয়তা বিধানে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। এই প্রস্তাব ঐক্য কমিশনের আমরা একমত হয়েছি। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে যুব সমাবেশ করছে জাতীয়তাবাদী যুবদল। সমাবেশের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, সমাবেশ থেকে যুবদল কি বার্তা দিয়েছে জানাবেন আমাদের। যে বিকাল 3টা থেকে মূলত যুবদলের যে যুব সমাবেশ সেটি ইঞ্জিনিয়ারিং এই প্রাঙ্গণে শুরু হয়েছে। এখানে মূলত এখন পর্যন্ত শুরু হওয়ার পরে আমরা দেখেছি যে যারা এই জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছেন সেই সকল পরিবারের সদস্যরা কথা বলেছেন, এখানে যারা আহত হয়েছেন তারা কথা বলেছেন, এবং এছাড়া 1.5 দশকে যে এই ফ্যাসিবাদী শাসন আমলে যারা গুম খুনের শিকার হয়েছেন যে সকল পরিবারের সদস্যরা এখানে কথা বলেছেন, এবং যারা নানান ধরনের হয়রানির শিকার হয়েছেন বা রাজনৈতিক নিপীড়নের শিকার হয়েছেন সে সকল সদস্যরাও কথা বলেছেন।
মাত্রই আমরা একটি পর্ব যেটি হয়েছে সেখানে মূলত এই জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবারদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে এবং যারা এই ১.৫ দশকে এই স্বৈরাচার শাসন আমলে গুম খুনের হত্যার শিকার হয়েছে সেই সকল পরিবারকেও মূলত এখানে সংবর্ধনা দেওয়া হয়েছে এবং দুই পক্ষকেই মূলত একটি আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এখন মূলত যেটি আমরা দেখেছি যে যুবদলের কেন্দ্রীয় কয়েকজন নেতা কথা বলেছে, তাদের বক্তব্য যেটি উঠে এসেছে সেটি মূলত তারা আগামী দিনে বাংলাদেশের একটি নতুন রাজনৈতিক যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে যুবদল দেশ গঠনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং যুবদলের বিরুদ্ধে যেই অভিযোগ করা হচ্ছে তারা যেটি বলছেন যে নানান জায়গায় চাঁদাবাজির অভিযোগ করছে কিংবা দলীয় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ করছে, সেই বিষয়টি আসলে তারা পদক্ষেপ নিচ্ছে বা সেই বিষয়টি তারা দেখছেন। এখানে আমরা দেখেছি যে বিএনপির তিনজন স্থায়ী কমিটির সদস্য এখানে যোগ দিয়েছেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ, মির্জা আব্বাস এবং ডক্টর মঈন খান তারাও এখানে কথা বলবেন এবং এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও কথা বলবেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি তো ভার্চুয়ালি যুক্ত হয়েছেন এবং সবশেষে তিনিও এই যে যারা আগত বা অতিথি আছেন এবং জুলাই গণ অভ্যুত্থানের শহীদ আহত পরিবারের সদস্যদের এবং যারা আহত হয়েছেন সবার সাথেই মূলত সবার উদ্দেশ্য করে তিনি কথা বলবেন। কিন্তু এখন পর্যন্ত যেই বিষয়টি এখানে দৃশ্যমান হয়েছে যে নেতাকর্মী যারা এসেছেন তাদের মধ্যে একটি উচ্ছ্বাস আছে কিন্তু এবং একটি ব্যতিক্রমী ধর্মী আয়োজন করেছে যুবদল। এখানে খুব পরিপাটি গোছানো বা একটি পরিবেশ এখানে আমরা দেখতে পাচ্ছি এবং যারা অতিথি এখানে এসেছেন সবার জন্য বসার ব্যবস্থা করা হয়েছে এবং আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি যে আমরা দেখছি যে খুবই গোছানো একটি পরিবেশে যুবদল আজকের এই যে কর্মসূচি তাদের সেটি আয়োজন করছেন এবং এই কর্মসূচির আমরা নাম দিয়েছি যে ফেসিবাদ বিরোধী আন্দোলনে আমার না বলা কথা নামে তারা আজকে এই প্রোগ্রামের নাম দিয়েছেন। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে যুবদলের যুব সমাবেশ থেকে সবশেষ। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে যুবদলের যুব সমাবেশ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলন থেকে যুক্ত ছিলেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। দেশে জুলাই আন্দোলনে গণহত্যায় জড়িতদের বিচার, বাক স্বাধীনতা, স্বাস্থ্য, আইন শৃঙ্খলা ও নারী বিষয়ক সংস্কার কমিশনের ক্ষেত্রে সুশাসনের অভাব রয়েছে। এছাড়া নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের নির্দিষ্ট কোনো রোড ম্যাপ না থাকায় দেশের রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে বলেছে টিআইবি। গবেষণায় উঠে এসেছে তাদের। সংস্থাটি বলেছে সোমবার এক সংবাদ সম্মেলনে এমন তথ্য এসেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়োগকৃত বিচারক ও কৌঁসুলিদের নিয়োগ নিয়ে বিতর্ক বা সমালোচনা রয়েছে। তাদের দক্ষতা, অভিজ্ঞতা ও রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়েও প্রশ্ন উত্থাপিত হয়েছে। বিচার প্রক্রিয়া শুরু হলেও এবং কিছু ক্ষেত্রে অগ্রগতি হলেও ঢালাও মামলা অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে অপরাধের ধরন অনুযায়ী সুনির্দিষ্ট মামলা না দেওয়ার ফলে মামলার ভিত্তি দুর্বল হয়েছে এবং এই কারণে মামলার প্রতিবেদন তৈরিতে চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে। তো রাজনৈতিক দলগুলো ট্রেডিশনাল বা কনভেনশনাল রাজনৈতিক দলগুলো ছিল দীর্ঘদিন বাংলাদেশে কর্মরত। তাদের একাংশের মধ্যে দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি থেকে শুরু করে গ্রেপ্তার বাণিজ্য, মামলা বাণিজ্য থেকে শুরু করে বিভিন্ন ধরনের অনাচার, অনিয়ম, দুর্নীতি এবং নিজেদের মধ্যে দ্বন্দ্ব, এটা কিন্তু ঠিক 5 আগস্টের বিকেলবেলা থেকে আমরা পর্যবেক্ষণ করেছি। নতুন যে রাজনৈতিক শক্তি বিকশিত হয়েছে তাদেরও জন্মলগ্ন থেকেই যেটা দেখা গেছে যে একই রোল মডেল তারা অনুসরণ করেছে। যেটা প্রতিষ্ঠিত রোল মডেল সেটাই দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি, এই রোল মডেলের মধ্যে তারা নিজেদেরকে নিমজ্জিত করেছে এবং যেই সম্ভাবনা ছিল সেটার থেকে নিজেদেরকে অনেকটাই বঞ্চিত করে আত্মঘাতী পথে অগ্রসর হয়েছে। মাত্রা ও ব্যাপকতায় শেখ হাসিনা অতীতের সব কারচুপির রেকর্ড ভেঙেছেন। বিশ্বের ইতিহাসে এমন ভুতুড়ে নির্বাচন আর হয়নি বলেও মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে এক সেমিনারে একথা বলেন তিনি। শুধুমাত্র শেখ হাসিনার কারণে ভারত পুরো দেশকে তাদের কৃতদাস ভাবত বলে মন্তব্য করেন তিনি। সেমিনারে পররাষ্ট্র উপদেষ্টা জানান, মিত্র দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নে জোর দেওয়া হচ্ছে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। যখন একজন তরুণ উদ্ধার হন পানি থেকে ভূমধ্যসাগরে, তিনি নিঃসন্দেহে একজন ভিকটিম। দেশে ফেরত আসেন, আমরা তাকে ভিকটিম হিসাবেই আমরা তাকে
সহানুভূতির বন্যায় ভাসিয়ে দিই, সেটা ঠিক আছে, কিন্তু আমরা কখনোই নজর দিই না যে উনি কেন ওখানে পৌঁছতে পারলেন, কেন উনি একজন ইল্লিগাল ইমিগ্রেন্ট হিসাবে ইটালিতে যাওয়ার জন্য পৌঁছতে পারলেন, এবং তার এই আইন ভাঙার পেছনে আরও কিছু মানুষ আছে, আরও শক্তিশালী যারা আইন ভেঙেছে। এত বড় বড় যে কথা বলি যে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না, তুমি কি দেশ বানিয়েছি আমরা, যে দেশে পাসপোর্ট নিয়ে গেলে অন্য দেশে নিচু চোখে দেখে, আচ্ছা এরকম একটা শেখ হাসিনা এরকম চরম অত্যাচারী খারাপ শাসক ছিল ইত্যাদি, একটা খুব ভালো সংবিধান রচনা হয়ে যাবে, আমরা সবাই ভালো হয়ে যাবো, এত সোজা। আর যারা ভালো হওয়ার কথা বলি তারা নিজেরা ভালো হয়েছি? সত্যি কথা বলার জন্য কি সংবিধান লাগবে? মিথ্যা মানুষকে ট্যাগ দেওয়া থেকে বিরত থাকার জন্য কি সংবিধান লাগবে? পরমত সহিষ্ণু হইতে হলে কি সংবিধান লাগে? আর একা একা কোনো কিছুর মালিকানা দাবি করে বাকিদেরকে বঞ্চিত যেন না করি, এটা জন্য কি সংবিধান লাগে? এটা জন্য সুশিক্ষা লাগে, ভালো মানুষ হইতে হয়। চট্টগ্রাম ক্লাবে গেস্ট হাউস থেকে সাবেক সেনা প্রধান এম হারুনুর রশিদের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। স্বজনদের দাবি, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। হারুনুর রশিদ ছিলেন ডেস্টিনি গ্রুপের প্রেসিডেন্ট। গ্রুপটির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন জানান, মামলার কাজে হাজিরা দিতে চট্টগ্রাম এসে রোববার রাতে ক্লাবের গেস্ট হাউসে ওঠেন তিনি। আদালতে হাজির না হওয়ায় ক্লাবের গেস্ট হাউসের দরজা ভেঙে তাকে উদ্ধার করা হয়। ৭৭ বছর বয়সী হারুনের বাড়ি চট্টগ্রাম জেলার হাটহাজারীর দলই ইউনিয়নে। ২০০০ সালের ডিসেম্বরে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে আসেন হারুন। সেক্টর কমান্ডার্স ফোরামের সাবেক মহাসচিব হারুনুর রশিদ ডেস্টিনি গ্রুপের প্রেসিডেন্ট হিসেবে যোগ দেন ২০০৬ সালে। কিন্তু জালিয়াতি ও অনিয়মের অভিযোগ এবং ক্ষতিগ্রস্ত গ্রাহকদের ক্ষোভ বিক্ষোভ তুঙ্গে উঠলে ২০১২ সালে তাকে কারাগারেও যেতে হয়। আর্মি অফিসার যারা এখানে ছিলেন তারা বললেন এই বডি অলরেডি ওনারা নিয়েছেন, ইয়েতে সিএমএইচে, ওটা ওনাকে রাখবেন, ওখানে ওনারা একটা জানাজা করবেন। মানুষের স্ট্রোক, অনেক সময় ফ্যামিলি মেম্বাররা পাশে বসে থাকে, পাশে শুয়ে থাকে, মরে মানে পেশেন্ট এক্সপায়ার করে তাও ধরতে পারে না, কারণ স্ট্রোক যে কোনো সময় হতে পারে, যদি একলা ছিলেন হতেই পারে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছতে পারেনি, তবে অন্তর্বর্তী সরকার চেষ্টা করে যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সচিবালয়ে ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা মব সহিংসতা আগের চেয়ে কমেছে বলে দাবি করেন। বলেন, নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ আছে, বর্তমান পুলিশ প্রশাসন দিয়েই নির্বাচন হবে জানান তিনি। এছাড়া ৫ আগস্টকে ঘিরে জনসাধারণের আতঙ্কের কোনো কারণ নেই বলেও আশ্বস্ত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচন যেসব হবে, যেসব আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন ভালো থাকে, এই জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। এর আগে আমরা বলছি যে আমরা কিন্তু ট্রেনিংও করাচ্ছি, এবং সরকারের একটাই হলো যে তারাও কিন্তু একটু ফোর্সের সংখ্যা বাড়ানোর জন্য কিন্তু একটা দিয়ে দিচ্ছে, স্যাংশন দিয়ে দিচ্ছে। যে বেশি ভালনারেবল তারা একটু বেশি প্রোটেকশন দেওয়া হয়, যে একটু কম ভালনারেবল তারা একটু কম প্রোটেকশন দেওয়া হয়। মব ভাইলেন্স তো কমছে, এটা আস্তে আস্তে একেবারে এলিমিনেট হয়ে যায়। আমরা এই মবের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় আমরা দিব না। দেশের অর্থনীতিকে নেতিবাচকভাবে যেভাবে প্রকাশ করা হয়, বাস্তবে অর্থনীতির চিত্র তেমনটা নয় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। সকালে এনবিআর ভবনে ২০২৫-২৬ অর্থ বছরের বাজেটে আয়কর ও কাস্টমস বিষয়ক এক সেমিনারে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সমালোচনার পাশাপাশি ভালো দিকগুলোও তুলে ধরতে হবে। বলেন, কোনো উন্নয়ন বা সংস্কার যাদের চোখে পড়ে না তারা আসলে অন্তর্দৃষ্টি দিয়ে দেখেন না। পাশাপাশি গঠনমূলক সমালোচনার আহ্বান জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, এতে ভুল সংশোধন করা যাবে। এ সময় ২০২৫-২৬ কর বছরের ই রিটার্নের উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা। আমাদের অনেক ভুল ত্রুটি আছে, স্বীকার করছি। ইউ আর নট সেইন্ট, স্যাক্রোসেন্ট না, পবিত্র, দায়িত্ব নিয়ে আছি, কিন্তু আমরা তো সেইন্ট না। অর্থাৎ একটু ভালো দিকটা করলে, এনকারেজ করলে একটু ভালো লাগে আর কি। আর খারাপ ডেফিনেটলি কনস্ট্রাকটিভ ডিসিশন দরকার, কারণ ভ্রান্ত পথে যেতে পারি। এটা একটু কনস্ট্রাকটিভ হলে ভালো হয়। কিন্তু মনের মাধুরী মিশিয়ে সব বলতে থাকবেন চারিদিকে, এইটা আবার ঠিক না আর কি। ট্যুরিজম আয় ও কর্মসংস্থানের বড় খাত হলেও একে কাজে লাগানো যায়নি উল্লেখ
করে সংকট সমাধানে পর্যটন খাতে মহাপরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে রাজধানীর একটি হোটেলে পর্যটন খাত বিষয়ক এক কর্মশালায় একথা বলেন তিনি। এ সভায় বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, বছরে $600 মিলিয়ন স্থানীয় ইকো ট্যুরিজম খাত, কিন্তু দেশে বিদেশি পর্যটকের সংখ্যা খুবই কম। বলেন, পরিবেশ বান্ধব পর্যটন খাতে বিনিয়োগের সুযোগ রয়েছে। Tourism that respects nature and communities is also important today. Green productivity connects economic development with environmental protection. This concept is very relevant for us as we look to build a better and more balanced future. Starting from Japan to many of other countries have done fantastically well in green tourism, and we would like to definitely be a country that is mentioned in the same light in the next 5 to 10 years' time. So please help us get there, and we will really appreciate all your help and support in doing that. সংসদ নির্বাচনের জন্য প্রয়োজনীয় সামগ্রী কেনাকাটা 30 সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে। দুপুরে নির্বাচন ভবনে সমসাময়িক বিষয়ে ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ জানান, সময় মতো নির্বাচনের তফসিল দেবে নির্বাচন কমিশন। সোমবার ইসি সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন কমিশনার সচিব। জানান, 31 আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। নির্বাচনের প্রাক প্রস্তুতি দেখতে সেপ্টেম্বরের মাঝামাঝিতে 7 সদস্যের ইইউ প্রতিনিধি দল ঢাকায় আসছে বলেও জানান তিনি। এছাড়া নিবন্ধিত 51টি দলের মধ্যে 2024 সালের আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছে 30টি দল। 15টি দল সময় বাড়ানোর আবেদন করলেও বাকি দলগুলোর খোঁজ মেলেনি। রাজনৈতিক দলের আচরণ বিধিমালা চূড়ান্ত হতে পারে চলতি সপ্তাহেই। রাজুক থেকে অবৈধভাবে প্লট গ্রহণের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এছাড়া অর্থ আত্মসাতের অভিযোগে বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চুর বিরুদ্ধেও মামলা করেছে সংস্থাটি। দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। বলেন, ক্ষমতার অপব্যবহার করে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক রাজুক থেকে অবৈধভাবে 10 কাটার প্লট গ্রহণ করেছেন, এমন অভিযোগের সত্যতা পাওয়া গেছে। স্বীয় ক্ষমতার অপব্যবহার করে আইনসম্মত পারিশ্রমিক না হওয়া সত্ত্বেও জেনে শুনে সজ্ঞানে পরস্পর যোগসাজশে নিজেরা লাভবান হয়ে এবিএম খায়রুল হক, সাবেক প্রধান বিচারপতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট, জনাব প্রকৌশলী মোহাম্মদ নুরুল হুদা, চেয়ারম্যান রাজুক সহ মোট 8 জনের বিরুদ্ধে দণ্ডবিধির 161, 163, 409, 420, 109 ও দুর্নীতি প্রতিরোধ আইন 1947 5-2 ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 5টিতে উচ্চ মাধ্যমিক পর্যায়ে চালু রেখেই সরকারি 7 কলেজ নিয়ে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় করার প্রস্তাব দিয়েছে পর্যালোচনা ও সুপারিশ সংক্রান্ত কমিটি। কেন্দ্রীয়ভাবে শিক্ষক নিয়োগ ও শিক্ষার্থী ভর্তি সহ বাজেট বরাদ্দ করা হবে। এছাড়াও 7 কলেজকে 4টি স্কুলে বিভক্ত করা হবে। প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ে পাঠদান ও গবেষণা কার্যক্রম পরিচালনা হবে। লন্ডন, সিঙ্গাপুর, চীনের নামকরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তথ্য বিশ্লেষণ করে কমিটি নতুন ধরনের কাঠামো সুপারিশ করেছে। সুপারিশে বলা হয়েছে, স্কুল অব সায়েন্সের ক্লাস হবে ঢাকা কলেজ, ইডেন কলেজ এবং বেগম বদরুন্নেসা কলেজে। স্কুল অব আর্টস ও হিউম্যানিটিজের ক্লাস হবে সরকারি বাংলা কলেজে। স্কুল অব বিজনেস স্টাডিজের ক্লাস হবে সরকারি তিতুমির কলেজে এবং স্কুল অব ল অ্যান্ড জাস্টিসের ক্লাস হবে কবি নজরুল ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে। সকালে সচিবালয়ের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মুজিবুর রহমান। আরও বলেন, একজন উপাচার্য ও একজন প্রক্টর সহ 7 কলেজে 14 জন ডেপুটি প্রক্টর থাকবেন। বিশ্ববিদ্যালয়ে রূপান্তর হলেও 5টি কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায়েও চালু থাকবে। এসব ক্যাম্পাসে 40% অনলাইন এবং 60% অফলাইনে ক্লাস নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম পরিচালিত হবে একাডেমিক কাউন্সিল, সিনেট ও সিন্ডিকেটের মাধ্যমে। এছাড়া প্রতিটি কলেজে একজন পুরুষ, একজন নারী ডেপুটি প্রক্টর থাকবে। অর্থাৎ 7 কলেজে সর্বমোট 14 জন ডেপুটি প্রক্টর থাকবেন। স্নাতক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা টাইম, স্পেস ও রিসোর্স শেয়ারিং পদ্ধতিতে একই ক্যাম্পাস
ব্যবহার করব। নিরাপত্তা জোরদারে প্রথমবারের মতো ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার রেল স্টেশনে বসানো হয়েছে লাগেজ স্ক্যানার। কক্সবাজার, চট্টগ্রাম কিংবা ঢাকার কমলাপুর রেল স্টেশনে রেল যাত্রীদের লাগেজ এখন থেকে যাবে স্ক্যানিংয়ের মধ্য দিয়ে। যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক স্ক্যানার বসানো হয়েছে 3 স্টেশনে। অ্যাস্ট্রোফিজিক্স ব্র্যান্ডের এই স্ক্যানারে ধরা পড়বে মাদক, চোরাই সোনা ও অস্ত্রসহ অন্যান্য সন্দেহভাজন বস্তু। যাত্রীরা বলছেন, প্রযুক্তি সংযোজনে রেলপথে যেমন নিরাপত্তা এনেছে তেমনই বাড়িয়েছে যাত্রীর স্বস্তি। তবে কেউ যেন হয়রানি না হয় সেদিকেও নজর রাখার পরামর্শ দিয়েছেন কর্তৃপক্ষ। এদিকে রেলওয়ে, পুলিশ, নিরাপত্তা বাহিনী ও স্টেশন কর্তৃপক্ষের সমন্বয়ে স্ক্যানিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। সরকার যে উদ্যোগটা নিছে এটা তো 100% ভালো উদ্যোগ, যাতে চোরাচালান বা আনুষঙ্গিক কথায় অপকর্মগুলো যাতে না সৃষ্টি হয়। এটা মূলত স্থাপন করা হয়েছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ করার জন্য, যাতে এখানে কেউ মাদক দ্রব্য নিয়ে যেতে না পারে কিংবা অন্য কোনো আপনার বেআইনি জিনিসপত্র যেটা নিলে আপনার হুমকি স্বরূপ হয়, সেটা যাতে না নিতে পারে, লাগেজে ক্যারি না করতে পারে, সেই কারণে এটা এখানে স্থাপন করা হয়েছে। উৎসে করসহ নানা আইনি জটিলতায় চট্টগ্রামে আবাসন খাতে কাঙ্ক্ষিত কর আদায় হচ্ছে না বলে মন্তব্য করেছেন রিহ্যাব নেতারা। সকালে নগরের চিটাগং ক্লাব অডিটোরিয়ামে কর্মশালায় অংশ নেন বিভিন্ন আবাসন প্রতিষ্ঠানের মালিক ও কর্মকর্তারা। এ সময় কর নিয়ে আইনি জটিলতা দূর করা ও অডিটের নামে হয়রানি বন্ধের দাবি তোলেন রিহ্যাব নেতারা। চট্টগ্রামে 5 শতাধিক আবাসিক প্রতিষ্ঠানের মধ্যে মাত্র 120টির মতো প্রতিষ্ঠান সরকারকে রাজস্ব দিচ্ছে। বাকি প্রায় 400টির মতো প্রতিষ্ঠান কর দিচ্ছে না। এই অবস্থায় কর আদায় বাড়াতে চট্টগ্রামের রিহ্যাবের সাথে মত বিনিময় ও কর্মশালা করে আয়কর বিভাগ। পানি বেড়ে যাওয়ায় রাঙামাটির কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের কাপ্তাই বাঁধের 16টি জলকপাট খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাল সকাল 10টায় 16টি গেট 6 ইঞ্চি করে খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বাঁধের উজান ও ভাটি অঞ্চলে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে এই পদক্ষেপ নেওয়া হয়। পরিস্থিতি বিবেচনায় গেট খোলার পরিমাণ বাড়ানো হতে পারে। এর আগে গত বছর পানির উচ্চতা বাড়ায় একইভাবে জলকপাট খুলে দেওয়া হয়। পিডিবি জানায়, রোববার সন্ধ্যায় পানির উচ্চতা 107 ফুটে পৌঁছলে কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেন। জেলা ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে 16 ঘন্টা পর দূরপাল্লার বাস ধর্মঘট প্রত্যাহার করেছে পরিবহন মালিক ও শ্রমিকরা। সুনামগঞ্জে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বাস শ্রমিকদের দ্বন্দ্বে গত রাত থেকে দূরপাল্লার বাস বন্ধ রাখেন পরিবহন মালিক শ্রমিকরা। এতে বিপাকে পড়েন যাত্রীরা। ভোর থেকে দুপুর 1টা পর্যন্ত সুনামগঞ্জ থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। এছাড়াও পরিবহন বন্ধ থাকায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন তাহিরপুর, বিশম্ভরপুর সহ কয়েকটি উপজেলার মানুষ। ভবিষ্যতে যাতে এগুলো না হয় তার ব্যবস্থা করবেন। এগুলো আশ্বস্ততার কারণে আমাদের যে কর্মসূচি ছিল, কর্মবিরতি ছিল, আমরা এই মুহূর্তে কি আশ্বস্ত হইয়া প্রত্যাহার করলাম। বিগত সরকারের সময়ে বিমানের আধুনিকায়ন না হওয়ার কারণে মাইলস্টোন স্কুলে মর্মান্তিক বিমান দুর্ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। সকালে উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোনের নিহত শিক্ষার্থী সারিয়া আক্তারের বাসায় সমবেদনা জানাতে গিয়ে এই মন্তব্য করেন তিনি। এ সময় মাইলস্টোনের ঘটনায় স্বজন হারানো পরিবারের জন্য গভীর শোক প্রকাশ করেন তিনি। পরে নিহত শিক্ষার্থীর জন্য দোয়া ও মোনাজাত করেন বিএনপির এই নেতা। দেশে যদি শক্তিশালী নির্বাচিত সরকার থাকে, জনগণের কাছে দায়বদ্ধ সরকার থাকে, তাহলে এই দুর্ঘটনার সংখ্যাও কমে আসবে। আমরা বিভিন্ন বাহিনীর সমূহের উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবো, তাদের কর্মকাণ্ড সম্পর্কে জানতে পারবো, তাদের ইকুইপমেন্ট, এয়ারক্রাফট, আর্মস ইকুইপমেন্ট সব আধুনিক আছে কিনা, ঠিকভাবে চলতে পারে কিনা, এ সম্পর্কেও দায়বদ্ধতার ব্যবস্থা আমরা করতে পারবো। খাতুনগঞ্জে যেখানে কয়েকদিন আগেও পেঁয়াজ বিক্রি হয়েছিল 50 থেকে 55 টাকা কেজি দরে, সেখানে রোববার
পেঁয়াজ বিক্রি হচ্ছে 65 থেকে 68 টাকায়। মাত্র 3 দিনের ব্যবধানে কেজিতে 10 থেকে 13 টাকা বেড়েছে পেঁয়াজের দাম। ব্যবসায়ীরা বলছেন বাজারে পেঁয়াজের সরবরাহ কমায় বেড়েছে দাম। এদিকে সপ্তাহ ব্যবধানে চায়না আদা কেজিতে 70 থেকে 80 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 200 থেকে 210 টাকায়। আমদানিকারকরা বলছেন চীনে আদার বুকিং রেট বেড়ে যাওয়ায় আমদানি খরচ বেড়েছে। এছাড়া দিনাজপুরের হিলিতে কেজিতে 15 টাকা পর্যন্ত বেড়েছে পেঁয়াজের দাম, আর আদার দাম বেড়েছে প্রতি কেজি 60 টাকা। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে যুবদলের যুব সমাবেশে বক্তব্য রাখছেন বিএনপির চেয়ারম্যান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি চলে যাচ্ছে সেখানে। গুলিতে তারা তাদের এই মানুষগুলোকে হারিয়েছেন। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা একটা দুঃসময় পার হয়ে এসেছি। দীর্ঘ সময় আমরা পার হয়ে একটা যুগ সন্ধিক্ষণে এসেছি। এখন একটা আমরা ট্রানজিশনাল পিরিয়ডে আছি, যখন আমরা গণতন্ত্রের দিকে এগিয়ে যাওয়ার একটা স্বপ্ন দেখছি, সুযোগ পেয়েছি। আমাদের সামনে এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি, একটা ধ্বংসপ্রাপ্ত রাজনৈতিক কাঠামো, সেটাকে আবার ভিত্তি তৈরি করে তাকে তৈরি করে আমাদেরকে আবার সামনের দিকে এগিয়ে যেতে হবে। কিছুক্ষণ আগে সম্ভবত সাইদ আব্দুল্লাহ এই কথাটা বলেছেন যে বিএনপির এটাকে কাকতাড়িয়ে বলবো না ভবিতব্য বলবো জানি না, যে যখনই দেশ ধ্বংসপ্রাপ্ত হয়, যখনই অর্থনীতি ধ্বংস হয়ে যায়, তখনই বিএনপি সেই দায়িত্বে এসে পড়ে এটাকে আবার পুনর্গঠন করার জন্য। প্রতিটি সময় তাই ঘটেছে। আজকে এখন আবার যা মনে হচ্ছে তাতে করে বিএনপিকেই হয়তো সেই দায়িত্বটা নিতে হবে, এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বন্ধুগণ। এবং সেই জন্য আমি অত্যন্ত আনন্দিত হয়েছি এই কারণে যে যুবদল আজকে প্রমাণ করেছে যে তারা তাদের যোগ্যতার পরিচয় দিয়েছে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ। আমাদের রাজনৈতিক কাঠামোকে ভেঙে দেওয়া হয়েছে, অর্থনৈতিক ভিত্তিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য আজকে আমরা যে নেতার নেতৃত্বে আমরা রাজনীতি করছি, তিনি গতকাল ছাত্রদলের সভায় সেখানে যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যে কিন্তু আমরা তার দিক নির্দেশনা খুঁজে পেয়েছি। সম্পূর্ণ নতুন চিন্তার মধ্য দিয়ে দেশকে কিভাবে তিনি একটা ষড়যন্ত্র চলছে, একটা চক্রান্ত চলছে যে দেশে আবার একটা অস্থিরতা সৃষ্টি করা, দেশে একটা ষড়যন্ত্র তৈরি করবা যেন বাংলাদেশে গণতন্ত্রের ট্রানজিশন সঠিক মতো না হয়। কিন্তু আমরা এটা বিশ্বাস করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যুবদল, ছাত্রদল যতদিন তারা টিকে থাকবে, ততদিন এই দেশে এই গণতন্ত্রকে ধ্বংস করবার কোন শক্তি কখনো তৈরি হতে পারবে না। আমি বক্তব্য দীর্ঘ করতে চাই না। আমি শুধু এই কথাটুকু আপনাদের সামনে বলতে চাই যে আমরা লড়াই করেছি, আমরা রক্ত দিয়েছি। আমাদের নেতা, আমাদের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশের স্বাধীনতার ঘোষণা করে আমাদেরকে একটা নতুন দেশ বা ভূখণ্ড দিয়েছিলেন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে যুব দলের যুব সমাবেশে বক্তব্য রাখছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।